নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি অবরুদ্ধ নিশীথ। লেখনীতে রয়েছে তেজস্মিতা মুর্তজা। পর্ব 13। কতটা নিচে নেমেছ তুমি? ভাবো না সে নিয়ে, তাই না? ম্যাম, ভাবি না। তার কারণ আছে। ভাবলে নিচে নামতে কষ্ট হয়, অথবা নিচে নামার ইচ্ছেটা আর থাকে না, এই জন্যই ভাবি না। মনোয়ারা কপালে হাত চাপলেন। ফাজলামি পেয়েছো? আর একটা বাজে কথা বললে থাপ্পড় মারবো একটা। রেখে যাচ্ছেন কেন? খুশি হব তোমার বাদরামিতে? খুশি হওয়াই তো উচিত। দুঃখিত হওয়ার তো কিছু দেখছি না। মানুষ বড় হওয়ার সাথে সাথে বদলায়। তোমার আরও অবনতি হচ্ছে। যখন যখন অনার্সে ভর্তি হলে ভাবলাম ছোট মানুষ, শুধরে যাবে। আজ অবধি একটুও শুধরাওনি। আপনি খামোখা রেগে যাচ্ছেন ম্যাম। করেছিটা কি? তুমি জানো না, তাই না? আমার মাথায় তো জট নেই, ধ্যান ট্যান করি না, জানবো কি করে? তর্ক করছো? জয় মুখে আঙুল দিল। তুমি নিজেই বলো, একজন ছাত্রনেতা হয়ে এরকম অশুভ কর্মকাণ্ড করা যায়? ভার্সিটিতে মেয়েরা যদি তোমার কাছে নিরাপদ না হয়, তাহলে জুনিয়ররা তোমার কাছে কি শিখবে? তোমার শাসন মানবে তারা? জয় মাথা নাড়ল। জি না, মানবে না। আমি হলেও মানতাম না। ধমকে উঠলেন ম্যাম। চুপ ফাজিল। তোমায় আমি কি করব জয়? এত দায়সারাভাবে জীবনযাপন করো না, কোথাও গিয়ে আটকে যাবে। তখন কিন্তু ছটফটানিতে লাভ হবে না বিশেষ। জয় হাসল। ম্যাম, আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো হবে না, কিন্তু আমার সেই পরিণতিতে ভয় লাগে না। এই রোগের ওষুধ নেই। তুমি পাগল জয়। বেশি না, অল্প। এক সময় আসবে, আমার কাছে সময় থাকবে, কথা বলবো। জীবনের পাপ কত কম করলে না, এখন থামা উচিত নয়। জীবনে পাপ তো কম করলে না, এখন থামা উচিত নয়? না, থামবো কোন সুখে? টাকা পয়সা দেবেন থামলে? মনোয়ারা চুপ চেয়ে রইলেন। জয় আলগোছে হাসলো ম্যামের চোখের দিকে তাকিয়ে। পাপ করতে করতে থামলে মানুষের বাঁচে না ম্যাম। আমি আর কিছুদিন বাঁচবো ভাবছি। বিয়ে শাদী না করে মরা ঠিক না। মনোয়ারা জয়ামিরের এক হাসিতে ঝলসে গেলেন যেন। জয়ের চোখের দিকে তাকাতে নেই, এটা তিনি মানতেন আগেও। যখন ভার্সিটিতে ছিল এত সব কুকর্ম করে বেড়াতো, অথচ গালি ঝাড়াতে বা মারতে যে ছেলে রাগে না, কখনো সে সিরিয়াস হয় না। ঠোঁটে দুষ্টু হাসি অথবা রাগ, রসিকতা কথাবার্তা থামে না। তাতে শাস্তি দেবার উপায় কি? মনোয়ারা কপট কঠিন স্বরে বললেন, এখনো বলো, কি হয়েছে মেয়েটার সঙ্গে তোমার? জয় হা করে শ্বাস এলো। কিছু বলতে প্রস্তুতি নিল সে, তারপর সুন্দর করে বলল, রাগারাগি হয়েছে। রাগারাগি হয়েছে? জুনিয়রের সাথে রাগারাগি? আর্মিন আমার প্রেমিকা ম্যাম। আর্মিন নাকি জয়ের প্রেমিকা? আচ্ছা, আমরাও জানলাম আজকে। কিন্তু এ এখন আর আমাকে চায় না। কথা বলতে গেলেই ছ্যাদ করে ওঠে শালি, এড়িয়ে চলে। তারপর গতকাল আবার অভিযোগ করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে যায়। এখন যদি আপনি গিয়ে ওকে এই কথাটা জিজ্ঞাসা করেন, ও এটাও স্বীকার করবে না যে ও আমার প্রেমিকা। তাজ্জব বনে গেলেন মনোয়ারা। তোমার প্রেমিকা? তোমার মতো ক্যাঙ্গারুর প্রেমিকা? এসবও বিশ্বাস করলে মরতে হবে। কেন বিশ্বাস করতে পারছেন না? মনোয়ারা চুপচাপ জয়ের দিকে তাকিয়ে রইলেন। তারপর না চাইলেও আচমকা হেসে ফেললেন। তুমি কি ভাবো আমায়? আমি জানি না তোমায়। জয় হাসলো। কি জানেন? মনোয়ারা গম্ভীর হওয়ার চেষ্টা করলেন, অথচ লাভ নেই। তাই তিনি কৌশলে বোঝানোর চেষ্টা করলেন, বেপরোয়া ষাটটাকে আর জ্বালিও না মেয়েটাকে। তোমার নিজের রেপুটেশন খারাপ হয়, এই খাতিরেও তো বদমাশি ছাড়তে পারো। জয় বোঝানোর চেষ্টা করলো, সত্যি ও আমার গার্লফ্রেন্ড ম্যাম। মনোয়ারা কঠিন হয়ে হাসিয়ে ফেললেন। গেট আউট। কান ধরে উঠে দাঁড় করিয়ে রাখবো। বের হও আমার রুম থেকে। জয় বাইরে বেরিয়ে এলো হাসতে হাসতে ম্যামের কক্ষ থেকে। আপন মনেই বলল, আর্মিন, কেন যে এত সহজভাবে নাও তুমি আমায়? কেন? ওয়াই? পলাশের ডেরায় পলাশের ডেরা উপজেলার শেষ প্রান্তে। চারপাশের বিশাল বিশাল গাছ, তার পাশে একটা পুকুর আছে। পুকুরের পেছনে দোতলা বাড়ি, ওপরে শ্যাওলা পড়া রফটপ টাইপের।
হামজা বসলো। পলাশ এলো গায়ে শার্ট জড়াতে পরনে 3/4 প্যান্ট, নেমে আছে কোমরের নিচে অব্দি। এমন সব সময়ে আসো? এই তো কেবলই গেলাম রুমে, এসব সময় মাঝপথে চলে আসা যায় নাকি? হামজা বলল, দরকারি বলে এসেছি, রং তামাশার জন্য রাত আছে, কাজের জন্যই দিন। রাতে তো আমি আসবো না, অন্তত কাজের কথা বলতে, তখনই সব কাজ ছাড়বেন। মন বা শরীর তো আর দিনরাত বোঝে না। হোটেলে গেছিলি? ওখানে পাইনি বলে এখানে এসেছি। দুইজন একত্রে হয়ে ঝুঁকে বসলো হামজা। মাঝারের খবর পেয়েছ? কাজটা ঠিক করো নাই, বহুত হাঙ্গামা সইতে হবে এর বদলে। অলরেডি কিছু একটা হয়েছে বলেই আসছো, ঠিক বলছি না? না, ঠিক বলেননি, তেমন কিছু হয়নি, তবে হবে বলে আশঙ্কা করছি। আপনি আমার মাঝারকে সাহায্য করেননি তো? আরে না, আমার কাছে আসে, বসে 2-1টা ফু মারে চলে যায়। অবাস্তব, পেট বাড়ানোর কথা শুনতে আসেনি। পলাশ ভাই, বাজে কথা রেখে সোজা কথায় আসো। তো তুই কি চাস আমার কাছে? তোর শত্রুগুলোর আমার শত্রু বানাই ফেলি? এখানে বসে ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনীতিবিদদেরই দরকার আমার কারবারের কাছে আমি আপোষ করি না, জানিস তো তুই। হামজার জন্য নাস্তা এলো। পলাশ খেতে ইশারা করলো। হামজাদা উপেক্ষা করে বলল, আজ যদি মাঝারের লোক কোনো হাঙ্গামা করে, আপনার কারবারের ভাটা পড়বে। এখানে বসে কলকাঠি নাড়ার সুযোগ আমি দেব না বোধহয়। আর ইস, কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছ? আমি শুধু কারো সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই না, আর এটাই চাই তুমি আর মাঝার এক হও। যেহেতু আমার তোমার প্রয়োজন, তোমাদেরকে আমারও প্রয়োজন, অথচ দুজন এক হতে পারো না। মাঝে পিষে মরছি আমি, অথচ মেয়র হচ্ছি আমি। মাঝারের গোষ্ঠী শুধু রাজনীতি থেকে উপড়ে ফেলবো, তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে মনে হয় না। পলাশ সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সোফার ওপর শরীরের ভার ছেড়ে বসল। হামজা শুনল না বোধ হয় সেই কথা। সোজাসাপটা বলল, আজ সম্মেলনে যদি একটা আওয়াজও আসে ওদের, সামান্য পরিবেশ নষ্ট হলেও আপনার ধান্দার শিকড় একটা তুলে উপড়ে ফেলে দেবো আমি। মাঝার ঢাকায় চিকিৎসারত, ওর ছেলেরা আশঙ্কাগ্রস্ত, অথচ আমি জানি আপনার লোকজন মাঝারের হয়ে ক্লাবে প্রতিদিন গন্ডগোল করতে যাচ্ছে। আপনি ওদের নিষেধ করবেন। পলাশ চুপচাপ তাকিয়ে রইল একটু হামজার দিকে, পরে গম্ভীর হলো, আমি ওদের যেতে বলিনি, আমিও আমার ছেলেদের যেতে বলবো না। ওরা নিজেরাই দড়ি ছেটাতে খুব ওস্তাদ, আর জয়কে তো চেনে। এত হাইপার হয়ে এই লাইনে টিকবে কেমনি? তুই শান্তিপূর্ণভাবে কাজ করে এত তাড়াতাড়ি এখানে আসছো। এখন আমি যা বলি মন দিয়ে শোনো। সংক্ষেপে শেষ করুন, কম সময় হাতে। জয় কোথায় এখন? বাড়িতে। কথাটা মুখে বললেও মনের ভেতরে খত করে উঠল হামজার। সে ডান পিঠে ছেলে, আসলে বাড়িতে আছে তো। রাগে শরীরে রোম দাঁড়িয়ে গেল হামজার। সব কিছু অসহ্য লাগছে কেন জানি। পলাশ বলল, জয় তোর সাধের গোয়ালের পাগলা সার, ওরে তুই ভালো শক্ত দড়িতে আটকাইতে পারস নাই কোনোদিন, এই জন্য ভুগবি খুব। যতই গুছায় রাখতে চাস আব্বা গোয়ালডারে, পাগলা সার যতদিন খোলা আছে তোমার দুর্ভাগ্যে শেষ থাকার কথা না। নির্বাচনের আগে যে কামটা করছিস তুই, আমি খালি ভাবতেছি ওরা এখনোই কেস ফাইল করে নাই কেন তোর নামে। সাবধান থাক। ঝড়ের আগে নীরবতা বলেও একটা কথা আছে। জন্টু সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত, চিন্তিত, কিন্তু মাঝার সুস্থ হোক, ফিরে আসুক। খেলার দিন বদলে গেল যেন আসতেছে। নির্বাচন ক্যান্সেল করছিস, ছেলেটারে আদমরা করছিস মেরে। এই সময় ঠিক না এইসব। হামজা চুপচাপ শুনল, পরে জিজ্ঞাসা করল, রাজার মামা আসবে কবে? সিগারেট ফেলে দিয়ে বলল পলাশ, রাজধানীতে ব্যস্ততা মেলা, ঠিক নেই কবে আসবে এক ঝলক। আর কিছু বলতে যাচ্ছিল, মুখের বোতল না রেখে বলে ফেলুন। হামজার কথায় হেসে ফেল পলাশ, তোরে আমার খুব ভাল লাগে হামজা, একদিন সফল গ্যাংস্টার হবি তুই। তবে আমার যে পদে পদে দরকার তোর, এটা ভুলবি না। পলাশের চোখের রং ধূসর, ঠিক বিড়ালের মতো জলজল করে। হাসলে কেমন গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে আশেপাশে। চারপাশটা অন্যরকম দেখতে। ভ্রুর মাঝখানে ফাঁকা নেই, জোড়া ভ্রু, কারা নাকের ডগায় সূক্ষ্ম ও নাকটা অদ্ভুত লাগতো দেখতে। কথা বলার সময় ঠোঁট একটা প্যাচ প্যাচ হাসি লেপটে আছে। এই হাসি দিয়েই দিনাজপুরের কালোবাজারির জমজমাট চলছে পলাশের হাতে। হামজা বেরিয়ে এলো। তার মন অশান্ত হয়ে আছে।
অস্থির হাতে ফোন করলো বেশ কয়েকবার জয়কে। জয় প্রতিটা কল গুনে গুনে কেটে দিল। ফোন প্রাইভেট হলো হামজার। রিপন কল করেছে। মিনিট চারেকের মতো শুধু বলল ওপাশ থেকে। হামজা শুনল, মাথায় রক্ত উঠে গেল। সোজা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তরু অসময়ে হামজাকে দেখে চমকালো। হামজা রাগে না, খুব শান্ত মানুষ। রাগলে মানুষ থাকে না, এটাই সত্যি। জয়, জয় কই? তরু কথা বলল না, মাথা নত তার। হাত পা শিরশির পড়ছে। তরু নীরবতা হামজাকে ক্ষুব্ধ করে তুলল। হাতের ফোনটা এক আঁচড়ে 4 খণ্ড করল। বকে ওঠে, জানোয়ারের বাচ্চা, বের হয়ে গেছে। বললাম বাইরে পরিস্থিতি খারাপ, বের হোস না। বের হয়েছে, আবার ভার্সিটি গিয়ে আকামো করা সারা। তোরা কেউ দেখিসনি যখন বের হয়েছে? দেখিসনি ওকে? তরু ঠকঠক করে কেঁপে উঠল। দৌড়ে এলো সকলে। সবগুলো ভাঙ্গা একটা খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে, তো ওটা স্কিপ করলাম। এক একটা নাকে তেল দিয়ে ঘুমাও। ওই শুয়োরের বাচ্চা আজ নাকি আসলে ডাইনিং টেবিলের ওপর থাকা একটা জগ এক বাটিতে মিশিতে ফেলে দিল। ঝনঝন করে গুঁড়ো হয়ে গেল সেটা। হুমায়ুন পাটোয়ারি এগিয়ে এলেন। কি হয়েছে, খেপছিস কেন? জয়, বাচ্চা ছেলে, ওরে নিয়ে তো ভয় পাওয়া লাগবে। কি শুরু করছিস? তুলি বের হয়ে এলো। তোমার ছেলে কি মানুষ আব্বু? কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল, জয় সেখানে গেছে না হয়তো। হামজা তাকালো তুলির দিকে। তুলি চুপ হয়ে করে গেল। হামজার চোখ দিয়ে রক্ত ছুটে বের হচ্ছে। চোখ বুজে খেপে যাওয়া খোপরা সাপের মতো ফোঁসফোঁস করে শ্বাস নিল। নিজেকে শান্ত করলো। সোফার পাশে হাতের ডান সাইডে কাচের উপর জয়ের হেডফোন পড়ে আছে। সেটা তুলে ছুঁড়ে মারল শূন্যে। সেটা দিয়ে দেওয়ালে লেগে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়লো। হুমায়ুন পাটোয়ারি বললেন, তুই শান্ত হ, ওর কিছু হবে না। দাঁত আটকে বলল হামজা। আব্বু, কথা কম বলেন আপনি। তুলি ভেতরে যা তো, যা, গর্জে উঠলে হামজা। তুলি চোখ বুঝে ফেলল সেই বজ্রকণ্ঠে, তবে নড়ল না। তরুর গা কেঁপে উঠল অজান্তেই। হাতে লোম দাঁড়িয়ে গেছে, শিউরে উঠল শরীরটা। বাইরের পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে আপনার কোনো? ফোন লাগান, ফোন লাগান কুত্তার বাচ্চারে, জলদি জলদি করেন। ফোন কই আপনার, ফোন কই? হুমায়ুন পাটোয়ারি দৌড়ে গিয়ে ফোন আনলেন। ফোন করলেন জয়কে। জয় দুবার কেটে 3বার কল রিসিভ করলো। হামজা ফোন কানে ধরতেই মারি পিছল বান্দির বাচ্চা, কই মরতে গেছিস? আজ আমার সামনে আসলে তোর রূপ বার করে নিব আমি। হারামির বাচ্চা, শালা শুয়োর, কতবার নিষেধ করে গেছি আমি তোকে। 5 মিনিটের জন্য বাড়ি না আসলে খুন করে ফেলবো। খুন হয়ে যাবে আমার হাতে, জীবিত পুঁতে রাখবো একদম। কথা কানে যায় না, মাথায় ঢোকে না। সেই মুহূর্তে ভেতরে ঢুকলো জয়। তার কানে ফোন ধরা তখনও। হামজা ফোন নামিয়ে রেখে এগিয়ে গেল জয়ের দিকে। জয় একলা ফেস সোফায় টোপকে ওপারে সে গিয়ে দাঁড়ালো। ভাই থামেন বাল, আমি কিন্তু ছোট বাচ্চা না, কাজ ছিল, বের হয়েছিলাম। সবার সামনে মারলে বেইজ্জত হবে আমার। হামজা তেড়ে গেল। জয় ছিটকে দাঁড়ালো। আমারে কি তোমার ভুদাই মনে হয়? ওরা আসবে, আমার ক্ষতি করে চলে যাবে, আর আমি পেছন মারা খেয়ে জায়গায় পড়ে থাকবো ওইখানে। আমি যে নিয়ন্ত্রণ করতেও গিয়েও পারলো না, বিশ্রী ভাষায় বকলো। আর একটা কেস যদি ভরে দেয় তোর পেছনে, তারপর কি করবি? এমনিতে কি চারদিকে প্যারার অভাব? কিসের সম্মেলন ডেকে এসেছিস কালকে? আর মাত্র 15 দিন নেই নির্বাচনে। এই সময় তোকে টলারেট করব নাকি? যা যা ঝামেলা বেঁধে আছে চারপাশে, আরও ঝেপে ঝেপে আসছে, সেগুলো ট্যাকেল করব। তোর ঝন্টু আব্বা তোর নামে কয় রকম কেস ফাইল করবে, তোরে ফাঁসি দড়িতে না ওড়নায় ঝুলাবে, আমার নির্বাচন চাঙ্গে মাচায় তুলবে, সেই কল্পনা আঁটতেছে। ভার্সিটিতে তোর বিক্ষোভ আন্দোলন চলছে, নির্বাচনের দিন এগিয়ে আসছে। শুয়োরের বাচ্চা, এবার ভালো হ। চাপ নিতে নিতে আমার ধৈর্যর টান লাগলে সব গুয়ারে একসাথে কুচি কুচি করে কেটে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেব। একই রকম কর্ম করে রাখো, তা সামাল দেওয়ার জন্য একা আমি। হুট করে হামজা রুখে গেল জয়ের দিকে। গায়ে হাত লাগার আগেই মাঝখানে তুলে এসে দাঁড়ালো। থামো, রাগ করলে পাগল হয়ে যাস। মানুষের চামড়া আছে তোর মাঝে, এর জন্যই তো ভাবি তোরে ঘেন্না করে। হামজার চোখ বুঝলো। তুলি সরে যা সামনে থেকে, তোর গায়ে হাত দিতে চাচ্ছি না আমি। বেশিক্ষণ মনে রাখতে পারবো না, তুই মেয়ে মানুষ।
ভুলে যা, পারলে ভুলে গিয়ে মার আমায়, ওর শরীর ভালো। তুই ওরে মারতে যাচ্ছিস, তার আগে নিজের দিকে দেখ। সব ভুলে ওই করে তোর ভুল, তোর কোনো ভুল নাই। তুই তোর চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ করেছিস কেন? এখন ওরা খেপে গেলে সামাল দেওয়া কষ্ট হচ্ছে, তার ভাগ জয়কে দিবি কেন? তুই ক্ষমতার লোভে বহু আগে জানোয়ার হয়ে গেছিস, জয়কেও বানিয়েছিস। শোধ এই বাড়ির কোনো মেয়েলোককে পুরুষ বা মেয়ে লোকরাই ভালো না, কেউ কাউকে কাদা ছোড়ায় ছাড়ে না। হামজা সরে এলো, জয় সোফা টপকে হামজার সামনে এসে দাঁড়ালো। ভাই। হামজার কাঁধের দুপাশে নিজের হাত জড়িয়ে পিছিয়ে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল হামজাকে। এরকম নির্লজ্জতার সামনে চেয়েও হামজা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না আর। মুখ কঠিন করে ভারী শ্বাস ফেলতে লাগলো। জয় পা ফাঁক করে বসলো সোফার পাশেই। ঠান্ডা হও তুমি, সব ঠিক আছে, যা হয় দেখা যাবে। কিছু না হতেই তা হবে আশঙ্কা করে যদি অশান্তি করো, তাহলে না হওয়া অবধি সে শান্তিটুকু পাওয়া ছিল, সেটা থেকেও তো বঞ্চিত হচ্ছ তুমি। হামজা দাঁত খিঁচল। ফাক ইয়োর প্রেস্টারিস্ট। জয় হামজার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ফাক ইউর ডুবরো। হামজা মাথা এলিয়ে বলল, তুই কি করছিস আরমিনের সাথে? খবরদার ভাই, একদম ওইসব মেয়ে গঠিত বিষয়ে জড়াবে না আমায়। আমি ভার্জিন ছেলে, ভালো ছেলে। তুমি আরমিনকে গিয়ে জিজ্ঞাসা করো ও আমার সাথে কি করেছে। সকলের কানে বোমা ফাটলো যেন। তোর পুরো কুচকালো। আরমিন আবার কে? কোন মেয়ে জয়ের সাথে কি করছে? হামজা বলল, কী সব বাজে কথা বলছিস? ও কি করবে তোর সাথে? আমি কিছু না করে ভুল করছি। শালি আমার নামে অভিযোগ করছে আমি নাকি ইভটিজিং করি ওকে। কসম, এখন অবধি ছুঁয়ে পর্যন্ত দেখিনি, মুখটাই দেখছি ভুলভালে একবার। ছাগল টাগল চিংড়ি, ইভটিজিং বোঝে না। চাঁদনির সাথে আবার দেখা করতে গিয়ে সেদিন ওদের পায়নি অন্তু। ঘরবাড়ি আছে, মানুষ নেই। আজব ব্যাপার, আখির লাশ মাটি হয়েছে 2 সপ্তাহ হয়নি। হতে পারে হামজার উচ্ছেদ করে দিয়েছে ওদের। আশেপাশের বাড়িতে খোঁজ করতে যেতে পারেনি সংকোচে। পাশে হামজার ক্লাব, পুরো এলাকার পোস্টারময়। গাড়িতে গাড়িতে মাইকিং চলছে, বৃষ্টি অবস্থা। শহরের ভেতর ঢুকে ভীষণ অস্বস্তিতে পড়ল অন্তু। আব্বু ছাড়া একা চলার অভ্যাস নেই। 4 মাস আগে 2টো ছাত্র পড়াতো। নিজের ব্যস্ততায় এবং হামজা সাহেবের নিষেধে বাদ দিয়েছে। একজনের কাছে 2 মাসের বেতন পাওয়া ছিল, তা কোনো দিন চাইতে যায়নি অন্তু। সেই দিন ফেরার পথে তাদের বাড়ি পড়েছিল। মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভেতরে বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকা জোর করে হাতে ধরিয়ে দিলেন। অন্তু ফুরফুরে লাগছে মনটা। পুরুষেরা ভাবে তারাই বোধহয় শুধু বেকারত্বে পিষে মরে, শখ আহ্লাদ পূরণের ব্যর্থতায়। তারা বোঝে না মেয়েরাও স্বপ্ন দেখে নিজের যোগ্যতার জোরে হালাল উপার্জনের টাকায় 2টো মানুষ হাতে তুলে দিলে নিজের কপট রাগের শিকার হতে হয়। অন্তু চুপচাপ রেখে চলে আসবে। তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবেন আমজাদ সাহেব। উল্টে পাল্টে দেখবেন, অল্প বিস্তর হাসবেন। সে হাসিও যেন গম্ভীর দেখাবে। তারপর হাতে পড়বেন ঘড়িটা, আবার খুলে রেখে দেবেন পুরনো আলমারির ডান পাশের ড্রয়ারে। ঘড়ি কেনা শেষে বাড়ি ফিরল অন্তু। চালক বলল, আপা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, ট্রাফিক শালারা বেশিক্ষণ দাঁড়াতে দেয় না এখানে। গাড়ির ভেতরে ঠেসে রুসে বসার মতো কোনো মতো জায়গা রয়েছে, সব যাত্রী পুরুষ। অন্তু বলল, পরের গাড়িতে যাবো, আপনি যান। আরে আপা, সমস্যা কি? সবাই ঘরেরই মা বোন আছে, ওরা কেউ আপনার ভাই, কেউ বাপের মতো। বসেন, তাড়াতাড়ি চলে যাই। অন্তু হাসল। জি, একদম সঠিক কথা বলেছেন। বেগানা বলে শুধু একটা শব্দ রয়েছে, এর কোনো যুক্তি নেই। হুদাই এই শব্দটির উৎপত্তি। কারণ যেহেতু বাড়িতে মা বোন সবার রয়েছে, সুতরাং বাইরের সবাই সবার মা বোন। এতে সন্দেহের অবকাশ নেই। পৃথিবীর সবাই সবার মা বোন। তো ভাই, আপনি আপনার কোনো মা বোনকে বিয়ে করেছেন, জায়েজ হয়েছে কি তো বিয়েটা? ফাজলামি করার জায়গা পান না? নাটক এসব ঘোমটার তলে যে খ্যামটা চলে তা তো লোক জানে না। রাস্তাঘাটে বের হন কেন তাহলে? এত যখন দেমাগ, তখন উড়োজাহাজ চড়ে পথ ঘাটে চললেই পারেন। অন্তু মাথা নাড়ল। আপনার পরামর্শ আমি মনে রাখবো ভাই। এরপর যতদিন উড়োজাহাজ কিনতে অথবা যার তার পাশে গাগ লাগিয়ে চট করে বসে যেতে না শিখি, ততদিন আর বের হব না। লোকটা কিছু বলতে উদ্যত হলেই অন্টুর কণ্ঠস্বর শীতলতা পিল্টে উঠল, দৃঢ় হয়ে উঠল।
যান, দাঁড়িয়ে থাকবেন না আর। লোকটা এবার কিছু বলতে নিলেই অন্তুর কথার বিচ্ছুরণ তীব্রতর হলো। আমি আপনাকে নিমন্ত্রণপত্র পাঠিয়ে আসিনি আমার কথাগুলো শোনার জন্য। আপনি সে দাঁড়িয়েছেন কথা তুলতে। যান যান। নাকের পাড়াটা শিউরে উঠল অন্তুর, চোখ তির্যক হলো। গাড়িওয়ালা চলে গেল। অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে অন্তুর কানে এলো, গায়ে লাগলো না। সে এদিকে ওদিক তাকালো, দৃষ্টি থামালো। অন্তিক রাস্তা পার হচ্ছে, সাথে একটা কালো কুচকুচে লোক, ভয়ঙ্কর চেহারার, সুর, গলায় কমপক্ষে 20-25 রকমের চেইন, হাতে বালা, ঘাড়ে ট্যাটু। অন্তিক চোখ বুঝে, চোখ মুখ শুকনো। সে ছেলে কোনো দিন আমার অল্প ধমকে কথা বললে সারাদিন হোটেলে খেত, তাকে লোকটা শাসিয়ে কথা বলছে বোধ হয়। অন্তিক বাধ্যগতের মতো মাথা নাড়ছে, খুশি হবার চেষ্টা করছে লোকটাকে। অন্তু ভ্রুকুচকে তাকিয়ে রইল। অন্তিক আর অন্তিক নেই, জীর্ণশীর্ণ এক ভিখারির দেহ পরিণত হয়েছে। চোখের নিচটা কালো, মুখে মলিনতা। পার্টটা এখানে শেষ হয়ে গেল। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।